সাহিত্য নিয়ে যখন চলচ্চিত্র কিংবা নাটক নির্মাণ করা হয় সেটা অন্য দেশও আগ্রহ দেখাতে পারে, কারণ সাহিত্যের দেশ নেই, আমি প্রথমেই বলেছি আপনাকে, বা লেখকের কোনো দেশ নেই। তো এদের দৃষ্টিভঙ্গি দেশকাল ভেদে হয়, যে কারণে হয় কি যে আমি যেখানেই বসে লিখি না কেন, সেটা আমি যদি এক অর্থে খুব সহজভাবে বলি যে একটা লেখক সে অনেক বড় চেয়ারে বসে, বড় ভালো টেবিলে বসে, ডিজিটাল কম্পিউটারে বসে, ল্যাপটপে বসে লিখতে পারে, আবার সে গাছতলা বসে লিখতে পারে, কিংবা শুধু খালি গায়ে বসে তোয়ালে গায়ে রাখিও বলতে পারে। কবিতা শিল্প সাহিত্য এটি আসলে কোনো রকম আরোপিত কোনো কিছু না, এটা ন্যাচারাল একটা ব্যাপার। তো সাহিত্য নিয়ে আমি তো বলি যে কবিতাও নিয়ে কিন্তু অনেক চলচ্চিত্র নির্মাণ হয়েছে, শর্ট ফিল্ম নির্মাণ হয়েছে, যে সব মেয়ের কথা অনেকেই জানে, হয়তো আপনি এখন তরুণ প্রজন্মের আপনি হয়তো নামই শোনেন নাই, কবি জাহানারা আরজুর যে লেখা খুব বিখ্যাত একটি। তো আমরা যদি বলি একদম সর্বশেষে আমার একটা কবিতা থেকে, দুইটা কবিতা থেকে টেলিফিল্ম হয়েছে, একটা ফিল্মও হয়েছে এক ধরনের। তো সেটা বলছি যে হিমেল আশরাফ একজন চলচ্চিত্র পরিচালক আছে, ওর যে প্রিয়তমা ছবিটা, ও আমার দুটি স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছে, একটা ভালোবাসার ঘ্রাণ, আরেকটা হলো সেলিব্রিটি 71, সেটি জয়া হাসান একটা অ্যাক্টিং করেছে, এবং আরেকটাতে মিম, বিদ্যা সিনহা মিম অ্যাক্টিং করেছে। এবং এগুলো জয়া হাসান যেটা করেছে সেটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটেই করা হচ্ছে। আর একটু আগে আমাদের ওবায়দা আকাশ বলছিলেন যে সময়ের মানে এক একটা সময় আসে, এক এক ধরনের কবিতা লেখা হয় বা এক ধরনের লেখালেখি করা হয়। যেমন কবি হাসান হাফিজ লিখেছেন মুগ্ধকে নিয়ে লেখা, তো এই সময় অনেকেই লিখেছে। আমি হাদিকে নিয়ে, শহীদ ওসমান হাদিকে নিয়ে এক লেখা লিখেছি, সেটি একটু কলাম ছাপা হয়েছে আমার দেশে, প্রচুর লোক আমাকে ফোন করেছে। তো বিষয়টা হলো কি যে যুগে যুগে, এর আগেও কিন্তু যদি বলি মুক্তিযুদ্ধ ব্যাপারটা, সাহিত্য মুক্তিযুদ্ধ না হলে এত সাহিত্য নির্মিত হইতো না, এত সাহিত্য প্রকাশ হইতো না। তো যদি বলি মুক্তিযুদ্ধের সাহিত্য, মুক্তিযুদ্ধের সময় বা 90-এর গণঅভ্যুত্থানের কিছু সাহিত্য আছে, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ না হলে এত সাহিত্য কিন্তু আমরা পেতাম না। মুক্তিযুদ্ধের উপরে এত চলচ্চিত্র নির্মাণ হতো না, এত নাটক নির্মাণ হতো না। তো যে কারণে আমরা বলবো যে 90-এর গণঅভ্যুত্থানেও কিন্তু আমরা যখন একদমই তুর্কি তরুণ, তখন আমরা কিন্তু দেখেছি এরশাদের বিরুদ্ধে লেখা হচ্ছে। হ্যাঁ, এরশাদের বিরুদ্ধে শামসুমান লিখেছে উদ্ভট, উটের পিঠে চলছে বাংলাদেশ, হ্যাঁ, স্বদেশ, কিংবা নির্মল গুণ লিখেছে, মহাদেব শাহ লিখেছে, সব কবিরাই কোনো না কোনোভাবে, আমরাও লিখেছি, আমি তখন ছড়া লিখেছি। হ্যাঁ, তো 90-এর গণঅভ্যুত্থানে ওই সময় কিন্তু আমরা আমাদের তখন বড় ভাই ছিলেন ওনারা, কবি হাসান হাফিজরা, তখন কিন্তু সাহিত্যের ব্যাপক আড্ডা হতো। সাহিত্যের আড্ডাটা আমরা বিভিন্ন আড্ডা যেতাম, শিশু সাহিত্যের আড্ডা যেতাম, খেলাঘরে, কচিকাচা। এবং যখন আমরা একটু বড় হলাম, একটু কবিতার দিকে মনোযোগ দিলাম, শিল্প সাহিত্যের দিকে, তখন আমরা দেখেছি যে দৈনিক বাংলার উল্টা দিকে একটা ছিল হারুন ডায়েরি, তার উপরে কবি ফজল শাহাবুদ্দিন বসতেন। সেখানে শামসুর রহমান আসতেন, আল মাহমুদ আসতেন, সৈয়দ শামসুল হক আসতেন, আবুল খায়ের মুসলিউদ্দিন আসতেন, কিংবা আলাউদ্দিন আলাদাদ আসতেন। ওই সময়ের সেরা লেখকরা সবই আসতেন। সৈয়দ আলী হাসানকে বলা হতো যে কবিতা লিখে দিতেন এরশাদের, তিনি এরশাদের কবিতা আলী হাসান লিখে দিতেন, কি ফজল শাহাবুদ্দিন লিখে দিতেন। তো একদিন এরশাদের জন্মদিনে এরশাদ আসলেন ওখানে। তো ফজল শাহাবুদ্দিন বলে, তোমরা এসো, আমরা একদিন কেক টেক কাটবো, কিছু খাওয়া দাওয়া করবো, আমরা আড্ডা মারবো। কিন্তু আমাদের মাথায় ঘুরতো খালি কবিতা কেন্দ্র, কীভাবে অবৈধভাবে একটা কবিতা কেন্দ্র তৈরি করা হয়েছে বাইরের থেকে টাকা এনে, হ্যাঁ, অকবিদেরও জায়গা করে দেওয়া, এরকম কিছু ঘটনা ঘটেছিল এই সময়। অতটা আমাদের মনেও নেই, কিন্তু বুঝতাম যে কবিতা আবার অন্য মানুষ লিখে দেয় কীভাবে। তো এরশাদের কবিতা লিখে দিয়েছে সৈয়দ আলী হাসান, কিন্তু সৈয়দ আলী হাসান কিন্তু বড় পণ্ডিত ছিলেন। হ্যাঁ, সৈয়দ আলী আশরাফ তার ভাই খুব বড় পণ্ডিত ছিলেন। কিন্তু এই যে সাহিত্যিকদের স্খলন, মানে শিল্প সাহিত্য সংস্কৃতির যে মৌলবাদিতা, এই জিনিসটা ওই সময় ব্যাপকভাবে আমাদের চোখে পড়েছে। কিন্তু আমরা ভাঙছি কিন্তু মচকাইনি, আমরা আমাদের জায়গা থেকে গেছি। তখন আমি এরশাদকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনার কবিতা নাকি আপনি লিখেন না, খুব সাহস করে। তো কে লেখে? আমার মাকে নিয়ে যে কবিতা লিখলাম, মা মারা গেল, তার জন্য তো কবিতা লিখলাম, সেটা কে লিখে দিল? আমি তো লিখেছি নাকি? বারবার কি এত কবিতা লেখা যায়?